নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। সিউড়ি পৌরসভার উদ্যোগে উচ্ছেদ অভিযান। পৌরসভার চেয়ারম্যানদের সঙ্গে জেলা শাসকের বৈঠক সিউড়িতে। জমিদাতাদের পুলিশের জুনিয়র কনস্টেবলের চাকরির নিয়োগপত্র। মাদক মুক্ত দিবস পালন দুবরাজপুরে। মোরানই থানার উদ্যোগে মাদক মুক্ত দিবস পালন। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর থেকে তৎপর বোলপুর পৌরসভা। হাজার কণ্ঠে রবীন্দ্রনাথ অনুষ্ঠানের আয়োজন বোলপুরে। স্বেচ্ছাসেবী সংস্থার মানবিক মুখ সাঁইথিয়াতে। মস্তিষ্কের জটিল অপারেশন হলো দুবরাজপুরের মণিমহেশ হাসপাতালে। পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে সিউড়ি পৌরসভা অনেক পিছিয়ে রয়েছে, আর সেই বিষয়টি গত সোমবার 24শে জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরতেই নড়েচড়ে বসল সিউড়ি পৌরসভা কর্তৃপক্ষ। মুখ্যমন্ত্রীর এমন সার্টিফিকেট দেওয়ার পরই আজ বুধবার 26শে জুন থেকে সিউড়ির বিভিন্ন জায়গায় শুরু হলো উচ্ছেদ অভিযান। পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি পুলিশি সহযোগিতায় এই উচ্ছেদ অভিযানে নামেন। ইতিমধ্যে মসজিদ মোড় এলাকার বেশ কিছু দোকানপাট যেগুলি রাস্তার মধ্যে ছিল সেগুলিকে ভেঙে ফেলা হয়েছে। অন্যদিকে যে সকল দোকান রাস্তার মধ্যে রয়েছে অথচ এখনই ভাঙা সম্ভব নয়, তাদের 3 দিনের সময় দেওয়া হয়েছে। পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি গতকাল মঙ্গলবার 25শে জুনই জানিয়েছিলেন বুধবার 26শে জুন থেকে স্পেশাল ড্রাইভ শুরু হবে এবং সেই ড্রাইভে তিনি নিজেই প্রতিনিধিত্ব করবেন। সেই মতো আজ বুধবার সকাল থেকেই শুরু হয়েছে এই উচ্ছেদ অভিযান। পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে আর কোনো কম্প্রোমাইজ করা হবে না বলেই জানিয়েছেন তিনি। এদিন তিনি আরও জানান, আমরা আমাদের যে এনক্রোচমেন্ট আছে ওইটার জন্য উচ্ছেদে নেমেছি আমরা সিউড়ি পৌরসভার তরফ থেকে। অল কাউন্সিলররা আছে সবাই। এখন কি দেখছেন পরিস্থিতি, কি অবস্থা রয়েছে? পরিস্থিতি যারা আমাদের এনক্রোচমেন্ট করা আছে, রাস্তা দখল করা আছে, ফুটপাত দখল করে তাদের জন্য ভাঙছে আমরা। এর আগে কি সতর্কতা করেছিলেন? না, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে যারা এনক্রোচমেন্ট করে আছে রাস্তার মধ্যে তাদেরকে ভাঙতে। আজকে সকাল থেকে শুরু হয়েছে? আজকে শুরু করেছে। পাশাপাশি এদিন 75 বছর ধরে রাস্তার উপর ব্যবসা করে আসছেন এমন এক ব্যবসায়ী বলেন, চোরা হয়েছে কেন? ওই দখল করা আছে ওইগুলো সিউড়ি রোডের উপরে। এতদিন ধরে তো রোডের উপরই ব্যবসা করছিল সকলে। হ্যাঁ, আমরা তো এখানে প্রায় 75-80 বছর হয়ে গেল এখানে। মানে রাস্তার উপর ইয়ে করে? হ্যাঁ, রাস্তার উপর দখল করে আর রাস্তার উপরে বসে কোনোরকম পরিবার এসে করি চালাই। কারা এসেছিল, কি করলো? হ্যাঁ, আজকে কারা এসেছিল, কি করলো? সকাল থেকে কি দেখলেন? ওই পৌরসভা ভাঙছে সিউড়ি। আপনাদেরকে কি বললো? হ্যাঁ, আপনাদেরকে কি আমাদের বললো কি খালি করে দিতে হবে 3 দিন মধ্যে। কি সমর্থন করছেন নাকি? হ্যাঁ, সমর্থন তো করতেই হবে, সরকারি জায়গা সমর্থন করতেই হবে। এই যে এটা অনেক আগে করা উচিত। হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম হচ্ছে দেবতা মিশ্র। আপনার কি দোকান? এই দোকান। অন্যদিকে আরেক ব্যবসায়ী জানান, দেখলাম এসে ভাঙা পড়ে আছে। কতটা সমর্থন করছেন? ঠিকই আছে, রাস্তায় ঠিক আছে। রাস্তার মধ্যে জাম থাকলে তো এরকম করতেই হবে। আপনার দোকান কি বাড়ানো ছিল রাস্তার মধ্যে? আমারও বাড়ানো ছিল, ভেঙেছে। আমারও খারাপ লাগছে। কি বলবেন আরো? আর আমার কিছু বলার নেই। কি নাম আপনার? আমার নাম অমিত। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে।
সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল। মনি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই সিউড়িতে উচ্ছেদ চলাকালীন বীরভূমের 5টি পৌরসভার চেয়ারম্যান ও নলহাটি পৌরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করলেন আজ বুধবার 26শে জুন জেলাশাসক বিধান রায় ও জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখার্জি। দীর্ঘ বৈঠকে জেলার শহরগুলিকে দখলদার মুক্ত করা, টোটো চলাচলে নিয়ন্ত্রণ আনার জন্য কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এর মধ্যে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, যাদের উচ্ছেদ করা হচ্ছে তাদের কর্মসংস্থানের কী ব্যবস্থা নেওয়া হবে। দীর্ঘ বৈঠক শেষে এই প্রসঙ্গে জেলাশাসক বিধান রায়কে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন, আইনের মধ্য থেকেই সব পদক্ষেপ নেওয়া হবে। এদিন তিনি আরও জানান, আজকে পৌরসভা চেয়ারম্যানদের আলোচনা তো কোনো বিষয় নয়, বিষয় হচ্ছে যা নির্দেশ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দিয়ে দিয়েছেন গত 24 তারিখ। ঠিক আছে, আমাদের পৌর এলাকা এবং পৌর এলাকা বাদ দিয়েও আমাদের যে গ্রামাঞ্চলের যে গঞ্জ এলাকা যেগুলি আছে বা যে অন্যান্য সমস্ত অঞ্চল, ঠিক আছে, সেগুলো দখলমুক্ত করতে হবে। যদি দখল হয়ে থাকে, যদি কনস্ট্রাকশন হয়ে থাকে, সেই কনস্ট্রাকশনগুলো ভাঙতে হবে এবং সাধারণ জনগণের জন্য যা যা সিভিক অ্যাবিলিটিস বা ইত্যাদি সেগুলো এনশিওর করতে হবে। ঠিক আছে, আমাদের ড্রেন বা ইত্যাদি যেগুলি আছে, বর্জ্য ইত্যাদি জল বা ইত্যাদি যাওয়ার জন্য সেগুলোকে পরিষ্কার করতে হবে ঠিকমতো, যাতে সামনে বর্ষার মরশুম আছে সেগুলোকে রাখতে হবে। আমাদের টোটো, অটো বা আরও অন্যান্য যান যেখানে যে সমস্ত গাড়ি থাকার কথা সেখানে থাকবে, যত্রতত্র পার্কিং করা যাবে না। এবং আমাদের গাড়ি দিয়ে যে গাড়ির যে রুট আছে তাকে সেই গাড়ি চলতে হবে, সব গাড়ি সব রুটে বা ইত্যাদি যাবে এটা চলবে না বা ইত্যাদি। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী খুব ক্যাটেগরিক্যালি স্পষ্টতই নির্দেশ দিয়েছে, সেই নির্দেশ যাতে যথাযথভাবে পালিত হয় তার জন্য আজকে আমরা মিটিং করেছি। সেটা নিয়ে অলরেডি কাজ শুরু হয়ে গেছে, আরও নিবিড়ভাবে ধারাবাহিকভাবে এই কাজগুলি আমরা করব। দেখুন, প্রথম কথা হচ্ছে যে কিছু সরকারি আমাদের যেগুলি আছে, অর্থাৎ আমাদের রুলস রেগুলেশন অ্যাক্ট, সেই রুলস রেগুলেশন অ্যাক্টের পারভির মধ্যে থেকেই সব কিছু করা হবে। পাশাপাশি দিন সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি বলেন, আজকে আমাদের মিটিং ডেকেছিল ডিএম সাহেব, আমাদের জেলার সব চেয়ারম্যানরা ছিল, এক্সিকিউটিভ অফিসাররা ছিল। ওই একটাই আমাদের এজেন্ডার, এনক্লোজমেন্ট, আনঅথরাইজ এনক্লোজমেন্টটা, 2 নম্বর হচ্ছে টোটো, এইসব নিয়ে একটা হলো মিউনিসিপ্যালিটি ঠিকমতো পরিষেবা দেওয়া মানুষের জনসাধারণের জন্য, এটাই। হ্যাঁ, সিউড়ির জন্য খুব প্রকাশ করেছিল ক্লিয়ারেন্স ব্যাপারে, সেটা বললে একটু ভালোভাবে কাজ করতে, সেটা অলরেডি কাজ আরম্ভ করেছে। আগামী দিনেও সেটা ভালোভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে সেটা বুঝিয়ে দেবো যে আমাদের কাজ অলরেডি আরম্ভ হয়ে গেছে। না, যে বিকল্প ব্যবস্থা বলে নয়, আমাদের আইনে যেগুলো আছে, যেগুলো এনক্লোজমেন্ট পৌরসভার পথচারী আছে বা ড্রেনের ওপর, সেইগুলোতে আমরা প্রথম অ্যাটাক করছি। যারা ঠিকভাবে সুষ্ঠু ব্যবসা করে তাদেরকে আমরা অ্যাটাক করছি না। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034622962627 7449000072 9732202011 8207037404
সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। ভোট পর্ব মিটতেই একমাত্র আশার আলো দেউচা পাচামি কয়লা শিল্পের ভবিষ্যৎ। আজ বুধবার 26শে জুন আবারও 264 জন জমিদাতাদের পুলিশের জুনিয়র কনস্টেবলের চাকরির নিয়োগপত্র দেওয়া হলো। আগামী দিনে আরও শতাধিক জমিদাতাকে গ্রুপ ডি পদে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন বীরভূমের জেলাশাসক বিধান রায়। আজ বুধবার 26শে জুন সিউড়ির ইনডোর স্টেডিয়ামে এই চাকরির নিয়োগপত্রগুলি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার ডেপুটি স্পিকার ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায়, জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখার্জি প্রমুখ। এদিন এই প্রসঙ্গে জেলাশাসক বিধান রায় জানান, আজকে আমরা 12-13 লট, ঠিক আছে, আমরা তো লটে লটে চাকরিগুলো এগুলো পাঠিয়েছি, লিস্টগুলো পাঠিয়েছি আমাদের, সেগুলি 12-13 এই দুটি লটের 264 জন আমার জুনিয়র কনস্টেবলে। আপনারা জানেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশ, ভাবনা, পরিকল্পনায় একটা যুগান্তকারী মানবিক প্যাকেজ তৈরি করেছিলেন। তার জন্যেই কিন্তু, এবং এখানকার মানুষজন, বীরভূমের মানুষজন, পার্টিকুলারলি মোহাম্মদ বাজার, দেউচা পাচামি এখানকার মানুষজন, তাতে সেই যে আহ্বান, সেই আহ্বানে সাড়া দিয়ে তারা নিজেরাই বুঝে কিন্তু স্বেচ্ছায় তারা জমিদান করেছেন এবং প্যাকেজের যে ছিল, যে ধারাগুলি ছিল, সেই প্যাকেজের ধারা অনুযায়ী তারা জুনিয়র কনস্টেবল পরবর্তী ক্ষেত্রে গ্রুপ ডি এই দুটি ক্ষেত্রেই তারা চাকরি পাচ্ছেন এবং আগামী দিনেও পাবেন। আজকে 12 নম্বর এবং 13 নম্বর লটের সেই 264 জন জুনিয়র কনস্টেবল তারা কিন্তু আজকে নিয়োগপত্র পেলেন। 264 জন পেলেন। এখনও পর্যন্ত প্রায় 1400 নিয়োগপত্র হয়ে গেছে এবং আমরা আরও আগামী দিনে প্রায় 100 জনের মতো গ্রুপ ডি আমাদের নিয়োগপত্র, এটা প্রসেসিংয়ের মধ্যে আছে, এটা চলছে। এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। লটে লটে যেভাবে আমাদের এই যে জমিদাতারা তারা যেভাবে জমি দিয়েছেন সিরিয়ালি, সেই সিরিয়ালি অনুযায়ী তাদেরকে ডাকা হচ্ছে এবং তাদের নমিনেটেড ক্যান্ডিডেটদের যে কাগজপত্র আছে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে আমরা সেগুলি ওপরে পাঠাচ্ছি। ক্যাবিনেটের অ্যাপ্রুভাল নিয়েই এগুলো করা হচ্ছে এবং আগামী দিনেও করা হবে। এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, এই প্রক্রিয়া চলবে। অবশ্যই বেড়েছে, তো মানুষই এখানে ইতিহাস তৈরি করেছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা, পরিকল্পনা এবং নির্দেশে। সুতরাং তারাই স্বেচ্ছায় এখানে কিন্তু জমি দিয়ে সেই আহ্বানে সাড়া দিয়ে তারা কিন্তু দলে দলে এগিয়ে এসছেন এবং একটা ইতিহাস তৈরি করছেন তারা। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। মাদকমুক্ত দিবস পালন করা হলো বীরভূমের দুবরাজপুর শহরে আজ বুধবার 26শে জুন। দুবরাজপুরের প্রচেষ্টা ওয়েলফেয়ার সোসাইটি, দুবরাজপুর পরিবর্তন নেশামুক্ত কেন্দ্র, দুবরাজপুর থানার যৌথ উদ্যোগে হাতে প্লাকার্ড নিয়ে একটি পদযাত্রা দুবরাজপুর থানার মোড় থেকে শহর পরিক্রমা করে মাদ্রিক সংঘ ময়দানে পদযাত্রা শেষ হয়। এরপর দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠের ছাত্রদের সচেতন করতে সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়। সেখানে উপস্থিত ছিলেন ছাত্র ও শিক্ষকেরা। এদিন প্রচেষ্টা ওয়েলফেয়ার সোসাইটির সদস্য অভিক মিশ্র জানান, আজকে মাদক মুক্ত দিবস। আজকে আমাদের প্রচেষ্টা ওয়েলফেয়ার সোসাইটি এবং দুবরাজপুর পরিবর্তন নেশামুক্তি কেন্দ্র এবং দুবরাজপুর থানার যৌথ উদ্যোগে আমরা চেষ্টা করলাম মানুষকে একটু সচেতন করার, যার জন্য আমাদের প্রথম কর্মসূচি ছিল দুবরাজপুর থানা থেকে মাদ্রিক সংঘ ময়দান অবধি দুবরাজপুর বাজার পরিক্রমা করে মানুষকে একটু পথরালির মাধ্যমে, পথসভার মাধ্যমে একটু অ্যাওয়ার করা এবং তারপর আমাদের যেখানে আমাদের পরবর্তী প্রজন্ম অর্থাৎ আমাদের আশ্রম, হাই স্কুল, এখানে এসে যুব সমাজকে, যে যারা আমাদের পরবর্তী ভবিষ্যৎ,
তাদেরকে এসে নেশা মুক্তির ব্যাপারে একটু অ্যাওয়ার করা এবং একটু আমরা সচেতন করার চেষ্টা করছি, যাতে তারা পরবর্তী প্রজন্ম, আমরা দেখে থাকি যে এই তরুণ প্রজন্ম বা একটু যখন স্কুল থেকে 6-7 এখান থেকে একটু একটু করে নেশাগ্রস্ত হয়ে পড়ে এবং এই একটু কালে কবুসের এই নেশাটা পরবর্তী ক্ষেত্রে যে একটা নেশাগ্রস্ত হয়ে পড়ে বাচ্চারা। তার জন্য আমাদের উদ্যোগ যে আজকে যদি আমরা এসে একটু সমাজকে পরিবর্তন করতে পারি, তাহলে আমরা মনে করব যে আমাদের সমাজকে পরিবর্তন করতে পারে, আমরা সত্যি আনন্দ অনুভব করব। তার জন্য আমাদের এই পদক্ষেপ। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। আজ বুধবার 26শে জুন বিশ্ব মাদক বিরোধী দিবস। এই বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে আজ বীরভূম জেলার মোরারই থানার পক্ষ থেকে বিদ্যালয়ের ছেলেমেয়েদের নিয়ে একটি পদযাত্রার আয়োজন করা হয়। সকালে মোরারইয়ের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে গোটা মোরারই বাজার পরিক্রমা করা হয়। পদযাত্রা শেষে মোরারই থানা চত্বরে ছাত্রছাত্রীদের সচেতনতামূলক বার্তা দিতে মোরারই থানার পুলিশ আধিকারিকরা মাদকের কুফলগুলি তুলে ধরেন ছাত্রছাত্রীদের সামনে। এই অনুষ্ঠানটি সুচারুরূপে পরিচালনা করেন মোরারই থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সাকিব সাহেব সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। এদিন মোরারই থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সাকিব সাহেব তার বক্তব্যে জানান, এই স্টুডেন্ট পিরিয়ডে আমরা প্রচুর বই পড়ি, আমি সেরকম বই পড়লাম। তো পড়তে পড়তে একটা জায়গায় একটা ছোট্ট স্টোরি বলি কি এই নেশা কতটা হার্মফুল, ওটা জাস্ট একটা স্টোরি মাধ্যমে তোমাদের পৌঁছে দিচ্ছি। মানে আমাদের বিশিষ্ট সনরবাবু, সুকান্তবাবু নির্দেশ দিলেন, মেজবাবু আর আমাদের সমস্ত অফিসাররা, অমিতবাবু আছেন, পুরোপুরি প্রোগ্রামটা অর্গানাইজ করে। তো স্টোরিটা কি, দুটো লোকের মধ্যে একটা ডিসকাশন চলছে। ঠিক একজনকে একটা বিনিময়ে একটা গিফট দেবে, তার বিনিময়ে ওকে একটা কাজ করে দিতে হবে। তো বলে কি কাজ করতে হবে, একজনের বিশেষ প্রয়োজন, ধরো আমাকে একটু টাকা লাগবে। তো বললে তুমি যে টাকা তোমাকে দেবো আমি, তার সূত্রে তোমাকে একটা ছোট কাজ করে দিতে হবে। বলে কি কাজ? বলছে একজনকে খুন করে দিতে হবে। কি করে দিতে হবে? খুন করে দিতে হবে। খুন করতে এটা করতে পারবে না, এটা করা যাবে না, আমি করবো না, এটা আমার প্রিন্সিপালের বাইরে, আমি খুন করতে পারবো না, অসম্ভব, হবে না, অন্য কিছু বলো। ঠিক আছে, ঠিক আছে, তা তুমি নেক্সট তোমরা কোনো একটা মেয়ে দেখিয়ে দিব, সে মেয়েকে ধর্ষণ করতে হবে। ভাষাটা বুঝতে পেরেছো? ধর্ষণ শব্দটা কি বুঝতে পেরেছো তো? খারাপ কাজ করতে হবে একটা মেয়ের সাথে, অসভ্য ব্যবহার করতে হবে, অসভ্য আচরণ করতে হবে। তো ছেলে বলল না, এটাও করা যাবে, অসম্ভব, এটা আমার প্রিন্সিপালের বাইরে, আমি ছোটোবেলা থেকে পড়াশোনা করেছি, বাবা মা আমাকে খুব মেনে শুনে সমাজের মধ্যে একটা ভালো জায়গা পৌঁছে দিয়েছে, আমি এই জায়গায় বসে কাজ করতে পারবো না, আমি সেরকম ছেলে নয়, করবো না, ক্যান্সেল। বলে ভাই তাহলে ছোট্ট একটা কাজ দিচ্ছি, সেটা করতেই। বলে কি? ওই এক বোতল মদ রাখা আছে, মদটা একটু খেতে হবে। ঠিক আছে, সেটা কম বেশি কেউ তো দেখছে না, এখানে তুমি আর আমি আছি একটা ছোটো ঘরের মধ্যে, তো এখানে কেউ দেখছে না, তো চুপটাক পয়সা বিনিময়ে যে কোনো কারণে ওটাও অ্যাকসেপ্ট করলো, মদটা গ্রহণ করলো, মদটা খেয়ে নিল, নেশা করলো, নেশা করে তারপর হোশ নেই। এবার যে লোকটা ওকে কাজ দিয়েছিল সে সেকেন্ড কাজটাকে করালো, একটা খারাপ মেয়ের সাথে খারাপ কাজটা করিনি, ঠিক নেশার মধ্যে আছে। এবার তারপর ওই মেয়েকে মার্ডার করে। তাহলে কোনটা বড় পাপ হলো? খুন, ধর্ষণ, মদ? নেশা ইজ মোর ডেঞ্জারাস দেন এনিথিং। কথা কি বুঝতে পেরেছো? নেশাতে মানুষ নিজের জ্ঞানে ফিরে না, জ্ঞানে থাকে না, এবং অন্য আচরণ ব্যবহার করে অন্যরকম জগতে চলে যায়, এবং সেই অবস্থায় মানুষ তাকে মিসইউজ করতে পারে। which is more dangerous, that is addicted to drug,
নেশাতে পুরোপুরি জুড়িয়ে গেলে লাইফ শেষ। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম RCTV, মুরারই। বোলপুর পৌরসভার অন্তর্গত বোলপুর শ্রীনিকেতন মেন রাস্তার উপর দীর্ঘদিনের সাধারণ মানুষের দাবি ছিল একটু বৃষ্টি হলেই জল জমে যেত এবং সেই জল রাস্তার উপর অতিবাহিত হতো। তার ফলে সাধারণ মানুষের ও যান চলাচলের পারাপার হতে খুবই সমস্যার সম্মুখীন হতে হতো। সেই সমস্যার দ্রুত সমাধানের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরই নড়েচড়ে বসল বীরভূমের বোলপুর পৌরসভা। আজ বুধবার 26শে জুন সকাল 9টা নাগাদ বোলপুর শ্রীনিকেতন যাওয়ার যে মেন রাস্তা রয়েছে সেই রাস্তার দুপাশেই যে বড় ড্রেন রয়েছে সেই ড্রেনগুলিকে জেসিপি দিয়ে পরিষ্কার করার কাজ শুরু হয়েছে। প্রসঙ্গত বলা যেতে পারে সারাদিনের যে সমস্ত আবর্জনা সেগুলোকে তুলে ফেলা হচ্ছে রোডের পাশেই। তাহলে কি প্রশ্ন থেকে যাচ্ছে, বোলপুরে এতদিন ধরে নোংরা আবর্জনা জমা হতো, তাতে কি কোনো কাজ ঠিকঠাক হতো না? মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই সেই কাজ কি দ্রুত প্রক্রিয়ায় শুরু হলো? সাধারণ মানুষ বলছেন, এতদিনে আমরা হয়তো স্বস্তি পেলাম, কারণ আজ বুধবার সকালেই কাজ শুরু করেছে বোলপুর পৌরসভা। এবার হয়তো বৃষ্টি হলে কোনোভাবেই রাস্তাতে জল জমবে না, তাতে করে আমাদের চলাফেরা করতে সুবিধাই হবে। বর্ষার জল ড্রেনে থেকে বেরিয়ে রাস্তায় আসবে না বলে আশা করছেন সাধারণ মানুষ। এদিন বোলপুর শহরের বাসিন্দা প্রবীর গোস্বামী জানান, অভূতপূর্ব কাজ, দারুণ সুন্দর। উনি যে বোলপুরের ড্রেন বালিতে বুঝে গেছে, এটা যে মাথায় রেখে এই কাজটা করাতে বলেছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। বৃষ্টি হলে দেখা যায় জল জমতে, একদম একদম কতটা দুর্ভোগ হতো। এই চৌরাস্তা দিয়ে এখান থেকে প্রায় এক জ্যাং জল হয়ে যেত, গাড়ি, সাইকেল, মোটরসাইকেল, মানুষের যাতায়াতের প্রচণ্ড অসুবিধা হতো। এই ড্রেনটা সাফ হয়ে যাওয়ার ফলে ওখান দিয়ে ভালোভাবে ড্রেনে জল যেতে পারবে, জলটা ছাপিয়ে রাস্তায় বা ব্রিজের ওপরে জল জমবে না। এর আগে কি এরকম কাজ হতো না? এর আগে এরকম জেসিপি দিয়ে কোনো কাজকর্ম হয়নি, এমনি মানুষজন দিয়ে যতটা পরিষ্কার করা সম্ভব ততটা করানো হয়েছে। তাহলে কি মুখ্যমন্ত্রী হ্যাঁ, নিশ্চয়ই। এটা তো বলতেই হবে যে ওনার দৃষ্টিদানের পরেই যে মিউনিসিপ্যালিটি এই ধরনের কাজ করতে উদ্যোগী হয়েছে, এই জন্য পৌরসভাকে ধন্যবাদ। আপনার নাম? আমার নাম প্রবীর গোস্বামী। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বোলপুর পৌরসভার উদ্যোগে বোলপুর সংস্কৃত মঞ্চের সহযোগিতায় হাজার কণ্ঠে রবীন্দ্রনাথ একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বোলপুর স্টেডিয়াম মাঠে। উক্ত অনুষ্ঠানে সকলকে সাদর আমন্ত্রণ জানান বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ। এই অনুষ্ঠানে রবীন্দ্র নৃত্য, রবীন্দ্র নাটক ও রবীন্দ্রসঙ্গীতের আয়োজন করা হয়েছে। আজ বুধবার 26শে জুন বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হন এবং এদিন তিনি জানান, তো আমাদের সবার মধ্যে একটা আবেগ কাজ করে। আর এবারে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় একটা অভিনব উদ্যোগ পৌরসভা নিতে চলেছে এবং সহযোগিতায় আমাদের বোলপুরের যে সমস্ত সাংস্কৃতিক শিল্পীবৃন্দ আছেন সকলে এবং বিশিষ্ট মানুষজন যারা আছেন তারা কিন্তু সবাই এসেছেন এই অভিনব উদ্যোগে, যে কারণে আজকে আপনাদেরকে ডাকা। কি কি অনুষ্ঠান হবে, কবে হবে, কোথায় হবে? এটা হচ্ছে আমাদের রবি ঠাকুরের 84তম মৃত্যুবার্ষিকী, তো যে কারণে 22শে শ্রাবণ এবং 23শে শ্রাবণ এই দুটো দিন হবে, স্টেডিয়াম মাঠে হবে। কি কি অনুষ্ঠান রয়েছে? এখানে প্রদর্শনী থাকবে, সঙ্গীত শিল্পী যারা থাকবেন তাদের কণ্ঠে সঙ্গীত থাকবে এবং নৃত্যনাট্য থাকবে, নাটক থাকবে, হ্যাঁ, তারপর আবৃত্তি থাকবে। যে ধরনের অনুষ্ঠান হয়ে থাকে সমস্তটাই হবে, কোনো কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান এর মধ্যে বাদ যাবে না। মুখ্য আকর্ষণ রবি ঠাকুর, এই হাজার কণ্ঠে যে রবীন্দ্রসঙ্গীত, হাজার কণ্ঠে রবি ঠাকুরের গান, এটাই আমাদের মূল আকর্ষণ। এটা আমরা পরে জানিয়ে দেব যে কিভাবে অংশগ্রহণ করা যাবে। আর একটা কথা আমার সাংবাদিক ভাই দাদা বন্ধুদের মাধ্যমে জানাতে চাইব যে বোলপুর শান্তিনিকেতনে যে সমস্ত শিল্পীবৃন্দ আছে এবং যে মানুষ আছেন, বিশিষ্ট মানুষ এবং সমস্ত শ্রেণীর মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করুন। এটা আমরা বোলপুর পৌরসভা এবং আমাদের সাংস্কৃতিক যে মঞ্চ আছে সকলের তরফ থেকে এই আমন্ত্রণটা রইল। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট,
বীরভূম আরসি টিভি বোলপুর। বড় অসহায় ও দুস্থ মানুষ নখ চুল দাড়ি না কেটে খেয়ে না খেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। সেই সব মানুষদের চুল দাড়ি নখ কেটে নতুন জামা কাপড় পরিয়ে খাবার দিয়ে দৃষ্টান্ত স্থাপন করে চলেছে কিছু পরোপকারী মানুষ। সাঁইথিয়া থানার মহিষাডহরি গ্রামের হেল্পিং হ্যান্ডস সংস্থা 2017 সাল থেকে শুরু করে দেখাচ্ছে এই মানবিক মুখ। এছাড়াও তারা বস্ত্র কম্বল বিতরণ, রক্তদান শিবির, বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা প্রভৃতি দিয়েও চলেছে। এদিন এ বিষয়ে সংস্থার সম্পাদক সফিউর রহমান জানান, মহিষাডহরি ইউনিভার্সাল হেল্পিং হ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি থেকে আমাদের এই উদ্যোগ। আপনার এখানে কি কি কাজ হয়? আমাদের এখানে বিভিন্ন সামাজিক কাজ শুরু হয়ে থাকে। আমরা এখানে শীতকালে কম্বল বিতরণ থেকে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। বিবাহের জন্য কেউ বিবাহ দিতে পারছে না, তা যতটুকু পারি আমাদের সামর্থ্য অনুযায়ী তার পাশে থাকার চেষ্টা করি। কোনো অসহায় মানসিক ভারসাম্যহীন রোগী যদি রাস্তায় ঘোরাফেরা করে, আমরা তাকে চুল দাড়ি পরিষ্কার করে ভালো করে স্নান করিয়ে দুমুঠো খাইয়ে নতুন জামা কাপড় পরিয়ে আমরা চেষ্টা করি। এছাড়াও যে কথাটা না বললেই নয়, সামাজিক কাজকর্মের পাশাপাশি আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প, আশেপাশে মানুষদের ফ্রি মেডিকেল ক্যাম্প দেওয়ার ব্যবস্থা করি, মানুষ যাতে ভালো পরিষেবাটা পায়। কারণ শরীর সুস্থ থাকলে মনই সুস্থ থাকবে। আর সামাজিক বিভিন্ন কাজকর্মের পাশাপাশি আমরা যে কাজটা করে থাকি, ব্লাড ডোনেশন ক্যাম্প, অর্থাৎ স্বেচ্ছায় রক্তদান শিবির। আমরা মানুষকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের জন্য আগ্রহ দেখাই, যাতে মানুষ রক্তের অভাবে না দৌড়ে বেড়ায়। আমাদের আগামী লক্ষ্য 2025 রাজ্য সম্মেলন, সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি। 2025 তো থ্যালাসেমিয়া মুক্ত ভারতবর্ষ এবং প্রত্যেকটা বাড়িতে মিনিমাম একটা করে রক্তবাজার তৈরি করা, মানুষ যাতে রক্ত জিনিসটা বুঝতে পারে। তাই মানুষ এবং সাধারণ মানুষকে আমাদের একান্ত অনুরোধ, আপনারা এগিয়ে আসুন। কারণ রক্ত মানব দেহেই তৈরি হয়, কোনো মেশিনে তৈরি হয় না। আপনারা পাশে থাকুন। আমরা সব রকম পরিষেবার জন্য আমরা সবসময় আছি। আমরা শুধু একটা মাধ্যম, কারণ আপনারা পাশে না থাকলে আমরা এগোতে পারবো না। তাই সবাইকে একটা অনুরোধ, আপনারা আমাদের পাশে থাকুন, যেন আমরা এই সামাজিক কাজকর্মগুলো একটু একটু করে এগিয়ে দিতে পারি। কারণ বিন্দু বিন্দু দিয়েই সিন্ধু হয়। আমরা একা কেউ নয়, আপনারা আছেন বলেই আমরা আছি। আপনি কে? আমি এমডি সফিউর রহমান, মহিষাডহরি ইউনিভার্সাল হেল্পিং অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির একজন সাধারণ সদস্য। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি সাঁইথিয়া। দুবরাজপুরের মণিমহেশ হাসপাতালে এবার মস্তিষ্কের জটিল অপারেশন নিউরো সার্জারি হলো সফলভাবে। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের 79 বছর বয়সী শান্তিনিধান নায়ক নামে এক প্রাক্তন ইসিএল আধিকারিক পড়ে গিয়ে গুরুতর চোট পান এবং অজ্ঞান হয়ে পড়েন। গত 10 জুন ওই ব্যক্তিকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয় দুবরাজপুরের মণিমহেশ নামে একটি বেসরকারি হাসপাতালে। করা হয় মস্তিষ্কে জটিল অস্ত্রোপচার, আর তাতেই মেলে সাফল্য। এরপর ধীরে ধীরে স্বাভাবিক করে তোলা হয় ওই ব্যক্তিকে। বর্তমানে ওই রোগীকে সুস্থ করে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। তার 2 ছেলে তাদের বাবাকে ফিরে পেয়ে স্বভাবতই খুশি। ছোট ছেলে পবিত্র নায়ক জানান, বাবাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারবো কখনো ভাবিনি। মণিমহেশ হাসপাতালের পরিষেবা খুব ভালো, প্রত্যেকের কাছেই চিরকৃতজ্ঞ যে বাবা এখন সুস্থ। প্রসঙ্গত, গত কয়েকদিন আগে জেলার বুকে প্রথম দুবরাজপুরের এই মণিমহেশ হাসপাতালের নিজস্ব ক্যাথ ল্যাবে পেসমেকার বসানো হয় এক ব্যক্তির শরীরে সফলভাবে। এদিন ছোট ছেলে পবিত্র নায়ক জানান, বাবা হঠাৎই একদিন সিঁড়িতে পড়ে যায়, পড়ে যাওয়ার পরে উনি অজ্ঞান হয়ে যান, মাথায় আঘাত লাগে, উনি অজ্ঞান হয়ে যান, সেন্সলেস হয়ে যান। তারপরে হঠাৎ আমরা তড়িঘড়ি করে আমরা এই মণিমহেশ এখানে হাসপাতালে নিয়ে আসি। তো যাই হোক, এখানকার ডাক্তার যা হোক আমাদের খুবই সাহায্য করেছে ওনাদের প্রচেষ্টায়। আজ আমরা ভাবিনি যে আমার বাবাকে হয়তো আমি সুস্থ করে নিয়ে যেতে পারবো, তো ওনাদের প্রচেষ্টায় আজকে যে আমার বাবাকে আমি সুস্থ করে নিয়ে যেতে পারছি, তার জন্য ওনাদের সহযোগিতা, ওনারা যে আমাদেরকে করেছেন, তাতে ওনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ যে আমার বাবা আজ সুস্থ সবল। খুব সুন্দর, এখানকার চিকিৎসা পরিষেবা খুবই সুন্দর, খুবই ভালো। এখানকার প্রত্যেকটা স্টাফের ব্যবহার খুবই ভালো। এখানকার পরিষেবা আমাদের খুব ভালো লেগেছে। কি হয়েছিল আপনার বাবা? বাবা একটু অসুস্থ ছিলেন, মাথায় একটু আঘাত লাগে অনেকদিন আগে। তারপরে আমরা ট্রিটমেন্ট করিয়ে ওনার সিটি স্ক্যান করিয়ে দেখেছিলাম যে হালকা রক্ত ছিল মাথায়। তো রক্তটা
ওটা আস্তে আস্তে ওষুধের দ্বারাই কমে গিয়েছিল, উনি সুস্থ হয়ে গিয়েছিলেন। হঠাৎ 2 দিন আগে একটু মানে লড়বড়ে হয়ে গেছিলেন, আবার কেমন মানে টলছিলেন, ডিসব্যালেন্স হয়ে যাচ্ছিলেন, বারবার পড়ে যাচ্ছে, বাড়িতে পড়ে যায়, ওনার হাতে বা ইয়েতে লাগে। তাতে মানে সেরকম কিছু হয়নি। রাত্রেবেলায় হঠাৎ শুয়ে থাকাতে উনি বিছানা থেকে উঠে গেছিলেন, সিঁড়ির কাছে যেয়ে একবার পড়ে গেছিলেন। ওই পড়াতেই ওনার মাথায় আবার আঘাত লাগে, তার জন্যই উনি সেন্সলেস হয়ে গেছিলেন। আমরা যখন ওনাকে নিয়ে আসি তখন তো একদম অবস্থা খুবই ছিল, ওনার কোনো সেন্স ছিল না। আমরা ভাবিনি যে এখান থেকে ফিরে নিয়ে যেতে পারবো ওনাকে। কি নাম আপনার বাবা? আমার বাবার নাম শান্তি নিদান নায়ক। কত বয়স? বয়স 79। বাড়ি? বাড়ি পাণ্ডবস্বর। আপনার নামটা? আমার পবিত্র নায়ক। পাশাপাশি COO অ্যান্ড GM দুবরাজপুর মণিমহেশ হাসপাতালের চিরন্তন চট্টরাজ বলেন, গত 20 তারিখ পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর থেকে ECL এর এক আধিকারিক, প্রাক্তন আধিকারিক বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট পান এবং বাড়ির লোক তাকে অজ্ঞান অবস্থায় আমাদের হাসপাতালে নিয়ে আসে। আমাদের হাসপাতালের সমস্ত কর্মীরা এবং ডাক্তাররা তখন পরীক্ষা নিরীক্ষা করে জানান তার বাড়ির লোককে যে পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল, যে কোনো মুহূর্তেই তার প্রাণহানি হতে পারে, তার জন্য জরুরি অপারেশন একটি করতেই হবে। বাড়ির লোকেরা প্রায় আশাই ছেড়ে দিয়েছিলেন যে এই পেশেন্টকে তারা বাঁচাতে পারবেন। সে মতো অবস্থায় আমাদেরকে তারা সম্মতি দেন যে আপনারা অপারেশন করুন। বাবার অপারেশনের জন্য আমরা সম্মতি দিলাম। আমরা তার জন্য যা যাবতীয় দরকার আমরা অ্যারেঞ্জ করি এবং 21 তারিখ পেশেন্টকে একটু স্টেবল করে আমরা বিখ্যাত নিউরোসার্জন সৈকত সাহাকে নিয়ে এসে আমরা হসপিটালে পেশেন্টের অপারেশন করাই, ব্রেনের অপারেশন হয় এবং পেশেন্ট তার 2 দিন পর থেকেই হেঁটে চলে নিজে সুস্থ হয়ে আজকে হাসি মুখে বাড়ি গেল। আর বাড়ির লোক কোনোদিনই ভাবেননি যে তাদের পরিবারের মানুষকে এইভাবে আবার সুস্থভাবে ফিরে পাবেন। আমাদের কাছে এটাই সবথেকে বড় পাওনা যে একটি মুমূর্ষু রোগী যার বেঁচে থাকার আশা খুবই ক্ষীণ হয়ে গেছিল, সেই অবস্থায় মণিমহেশ হসপিটাল তার প্রাণ আবার ফিরিয়ে দিতে পারলো। পেশেন্টের নাম হলো শান্তি নিধান নায়ক, ECL এর অবসরপ্রাপ্ত একজন আধিকারিক। তার বয়স মোটামুটি 79 বছর, বাড়ি পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর। দেখুন, এই অপারেশনটি মস্তিষ্কের একটি জটিল অপারেশন। আমরা আক্ষরিক অর্থে বলি বারহোল বা এভোকেশন অফ ক্লট, মানে মস্তিষ্কের যে রক্ত জমাট বেঁধে আছে সেটাকে আমরা বের করে নিয়ে আসি, বা আমাদের চিকিৎসকরা সেই রক্তকে বের করে দিয়ে মস্তিষ্ককে আবার সুস্থ করার চেষ্টা করে। আর এই অপারেশন বীরভূম ডিস্ট্রিক্টে মনে হয় না এরকম পরিকাঠামো কারোর আছে যারা এরকম অপারেশন করতে পারবেন। মণিমহেশের মাথায় নিউরো অপারেশন বা নিউরো সার্জারির পালক আজ থেকে যুক্ত হলো। আমরা সুস্থভাবে পেশেন্টকে ফিরিয়ে দিতে পেরেছি। এরপর থেকে আশা করি বীরভূম ডিস্ট্রিক্টের সমস্ত রকমের নিউরো সার্জারি, যে সমস্ত মুমূর্ষু রোগীরা বাইরে পরিষেবা নিতে পারেন না, যাদের বাইরে যেতে যেতে প্রাণহানি হয়, তাদেরকে আর বাইরে যেতে হবে না অন্য জেলায়। আমাদের জেলাতেই এই দুবরাজপুরে বসেই মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরবে, এইটুকুই আমাদের কাছে আশা। আমার নাম চিরন্তন চট্টরাজ, মণিমহেশ হাসপাতালের CO এবং GM। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।